হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি লিনা ফাতেমা। সবাই কেমন আছেন আপনারা? আর আজকের লাইভ আমি কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি। আজকের লাইভটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মেলার ডিসকাস নিয়ে। তো মেলাতে যে স্টলগুলো থাকবে, মেলাটা কোথায় হবে, কয়টা স্টল হবে, কয় তারিখে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে আমি আজকের লাইভে ক্লিয়ার করব। তো সেক্ষেত্রে আপনারা সবাই আমার সঙ্গে, যারা স্টল নিয়েছেন তারা তো অবশ্যই কমেন্টস করবেন, আর যারা নেননি বা যাদের মনে কোনো কোশ্চেন আছে তারাও কিন্তু আমাকে জানাবেন। আর লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, শো করতেছে, সবাই একটু লাইভটা শেয়ার করবেন, কারণ আমি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা কিনা মেলায় অংশগ্রহণ করতেছেন তাদের জন্য। আমি লাইভটা একটু শেয়ার করে দিই। এটা লাস্ট আমাদের একটা মেলা ক্যান্সেল হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। ওই সময় আপনাদের অনেক মন খারাপ হয়েছিল, অনেকেই তখন এসেছিল আমার শোরুমে যে লিন্ডাপো মেলাটা হবে না। এবং আপনারা ভালো করে জানেন যে আমাদের মেলা ক্যান্সেল হয়েছিল, কিন্তু যে সকল স্টল মালিকরা আমাদের এখানে স্টল নিয়েছিল আমি কিন্তু তাদের সবার টাকা সুন্দরভাবে রিটার্ন করেছিলাম। কেউ ইনশাল্লাহ বলতে পারবে না যে লিন্ডাপো মেলার স্টল নিয়ে টাকা নিয়েছিল, বাট টাকা দেয়নি অথবা আমাদের টাকা করছে, ঘুরাইছে, মানে এই শব্দগুলো আশা করি কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই জায়গাটা থেকে আমাদের মেলাগুলো যেগুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল সেটা নিয়ে আমরা কথা না বলি, মন খারাপ না করি। এখন যেহেতু স্বাধীন বাংলাদেশ, তো স্বাধীন বাংলাদেশের পরে যেটা প্রথম মেলা, তো সেটা কিন্তু ইনশাল্লাহ খুলনা অনলাইন সেলার গ্রুপই অ্যারেঞ্জ করেছে। আপু, আপনারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ একটু লাইভটা আপনাদের আইডিতে শেয়ার করবেন, কারণ আপনাদের আইডিতে যদি শেয়ার করা থাকে দেন অনেকেই জানতে পারবে যে মেলাটা হচ্ছে এবং কোথায় হচ্ছে, স্টল ফি কেমন। অনেকের অনেক কোশ্চেন থাকে, অনেকের এরকমও কোশ্চেন থাকে যারা কখনো কোনোদিনও মেলা করেননি, যে আপু এরকম ভাবে কোশ্চেনটা করে যে আপু আমি তো আপনার গ্রুপে কোনো সেলার না, আমি কি স্টল নিতে পারবো? তো প্রথম কথা হচ্ছে হ্যাঁ, আপনারা অবশ্যই স্টল নিতে পারবেন। নুসরাত জাহান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মামুনেস লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সাদিয়া রাকা আপু লিখেছেন আপু আমি স্টল নিতে চাই, কয় তারিখের ভেতর কনফার্ম করতে হবে জানান। এই যে একটা প্রশ্ন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের স্টল সংখ্যা 65টা। তো 65টা স্টলের 40টা স্টল শেষ, আর 25টা স্টল আছে। তো এই 25টা স্টল যতক্ষণে কনফার্ম হয়ে যাবে ততক্ষণ আমি দিতে পারবো। আমাদের স্টল শেষ, সেটা এমনও হতে পারে 2 রাত, 3 রাত, 4 রাত, 5 রাতও যেও শেষ হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে মেলার আগেও দেখা যাচ্ছে যে আমাদের 5টা স্টল থেকে গেল। তো আসলে এটা বলা সম্ভব না যে লাস্ট ডেট কবে। আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি টাকা দিয়ে বুকিং করে স্টল নিয়ে নেন। আর আশা করি আমাদের মেলাগুলোতে যারা আপনারা কম বেশি সবসময় অ্যাটেন্ড করেছেন, তো তারা খুব ভালো করেই জানেন যে আমাদের মেলায় কতটা রেসপন্স আসে। তো খুলনার মধ্যে এমন অনেককেই দেখেছি যারা শুধু স্পন্সর ওঠানোর জন্যই মেলা করতে আসে। সেলাররা কষ্ট পায়, সেলারদের সেল থাকে না, কিন্তু মালিক কর্তৃপক্ষ কিন্তু লাভবান হয়ে বেরিয়ে যায়। এরকম বহুত দেখেছি। আসলে সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। আমরা কিভাবে আমাদের মেলাটাকে সুন্দর করে তুলতে পারি
কিভাবে রেসপন্স করতে পারি, কিভাবে মানুষদেরকে আমাদের মেলায় আমন্ত্রণ করে আনতে পারি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর এবারও কিন্তু আমাদের মেলার যে জাঁকজমকতা যেটা থাকে, কালার ফেস্ট, তারপর মেহেদি উৎসব, তারপর হচ্ছে আপনার ফুচকা পার্টি, ইনশাল্লাহ সবকিছুই থাকবে মেলাতে। কোনো রকম কোনো কিছুর কমতি থাকবে না। আর আমাদের মেলাটা হচ্ছে গিয়ে প্রাণের মেলা। রিপন ভাইকে আমরা এইভাবেও মাথা ঠেসে ধরে রঙের মধ্যে চুবাবো, সেই ভিডিও আমরা করব ইনশাল্লাহ, সেই ভিডিও আমরা ছাড়বো। জাহিদ ইসলাম, রিপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু মেলাটা আরো আগে করলে ভালো হতো, পুজোর সময় তো বেশিরভাগ স্টুডেন্ট বাসায় চলে যাবে। আপু পুজোর সময় স্টুডেন্টরা বেশিরভাগ কয়জনই আর খুলনায় থাকে, কিন্তু ছুটির সময়টাই কিন্তু সবাই মেলায় বেড়াতে আসে। এবং পুজোর এমন একটা সময় সবার হাতে কম বেশি টাকা থাকে, আর মাসের একদম একটা সুন্দর টাইম, যেই সময় সবার হাতে কম বেশি টাকা থাকে। সো আমাদের মেলা ইনশাল্লাহ ভালো জমবে। তো আশা করতেছি আপনাদের সবার মানে সহযোগিতা ইনশাল্লাহ পাবো। আর যারা কিনা স্টল নিতে যাচ্ছেন, চিন্তা করতে করতেই কিন্তু স্টল শেষ হয়ে যাবে। গতকালকে যখন ডিক্লেয়ার দিয়েছিলাম, এক ডিক্লেয়ারেই আমাদের প্রথম দিন যেদিন ডিক্লেয়ার দিয়েছিলাম সেদিনই আমাদের 25টা স্টল সেল ছিল, সবাই বুকিং এ রাখছিল। আর গতকালকে ওই 25টার সাথে আরো 15টা হয়ে 40টা সেল। এটা কিন্তু কোনো বুকিং না, সেল। আমরা মৌখিক কথায় বুকিং রাখি না। বালতি ভরে রং মাখানো হবে ভাইয়াকে। হ্যাঁ, আমরা রেডি আছি। রিপন ভাই আজকে ওই ভিডিওটা দেখে খুব ভালো লাগতেছিল। ওটাই ছিল আমাদের লাস্ট মেলা। গত বছর অক্টোবর বা নভেম্বরে ছিল, সেপ্টেম্বরে ছিল। গত বছর সেপ্টেম্বরে আমাদের মেলাটা ছিল। ওটা কিন্তু আমাদের লাস্ট মেলা ছিল। যাই হোক, যে কাহিনীগুলো আমাদের সাথে ঘটছে সেটা আমরা আর বলে মন খারাপ করতে চাই না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো বা আল্লাহ ওই সময় চাইনি, এই জন্য আমরা করতে পাইনি। কিন্তু ইনশাল্লাহ এবার আমরা সেই রকম জাঁকজমকপূর্ণভাবে মেলা করব। আর যে সকল সেলাররা আছেন, আপনাদেরকে আমার একটা কথা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেই একটা কথাই বলবো। এখন থেকে শুরু হয়ে গেছে মেলা আমেজ, ঠিক। তো কথাটা হচ্ছে, আপনার মনে করেন খুলনাতে অনেকগুলো মার্কেট আছে, তো মার্কেট মালিকদের সাথে গ্যাঞ্জাম থাকতেই পারে, বাট দোকান মালিকদের সাথে কিন্তু কোনো গ্যাঞ্জাম থাকা উচিত না। কথা কিন্তু সত্যি, খুলনা থেকে অনেকে বাইরে যায়, কিন্তু এরা যাদের বাড়ি তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করে সারা দেশ বিদেশে আসে খুলনা থেকে, ঠিক। এবার আমি যেটা বলতেছিলাম এটা একটু শেষ করি। তো আপনাদের জেরিন লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলতেছিলাম যে দেখেন, কে কার কাছে মেলা করতে যাচ্ছে সেটা দেখে তাকে স্টল দিব না, আমি এই মনোমানসিকতা নিয়ে চলাফেরা করি না। কারণ খুলনাতে আমার 23-24টা মেলা হয়েছে, তো সব থেকে বেশি মেলা করছি। তাহলে তো আমার সঙ্গে যারা মেলা করছে তারা এক একজন এমনও আছে, যেমন লাজ আমার সাথে 20টা মেলা করছে। তো তাই বলে কি লাজ অন্য কোথাও মেলা করেনি? করেছে। এরকম অনেকেই মেলা করেছে। তো এই চিন্তাটা কখনোই আপনাদের মাঝখানে রাখবেন না। খুলনার মানুষ তোমার মেলার অপেক্ষায় বসেছিল, আল্লাহ তাদের কথা শুনেছে। আনিকা রহমান, হ্যাঁ ঠিক। কালি লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নীরব মন্ডল লিখেছেন হাই আপু, কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই জায়গাটা থেকে বলবো, মেলা যেই করবে না কেন, যেই আয়োজকই মেলা করবে না কেন, আপনারা সেলার সব জায়গায় স্টল নেওয়ার ক্ষমতা আপনাদের আছে। সো কে কার মেলা কবে করেছেন এই জিনিসটা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি। আমার কাছে কোনো স্বজন প্রীতি নেই, আমার কাছে কোনো হিংসা নেই। আপনি যেখানে ইচ্ছে মেলা করতে পারেন, সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আপনার জন্য ছোট্ট একটা গিফট রেডি করেছি, ইনশাল্লাহ আসলে দেবো। খুলনার বাইরে আছি ইনশাল্লাহ। সরি আমি স্টল নিতে পারলাম না, ইনশাল্লাহ আপু নেক্সট। আপু মেলা কি সেপ্টেম্বরের? ক্যাপশনে আছে অক্টোবর। আপু আপনার ক্যাপশনে লেখা আছে কিন্তু অক্টোবর। 11, 12, 13, 10, 11, 12 আপনার অক্টোবর লেখা আছে। আমিও সবচেয়ে বেশি মেলা করেছি তোমার সাথে। হ্যাঁ, আসলে সেটাই বলছি যে আপনারা যারা সবসময় আমার সঙ্গে মেলা করেন,
আমার মেলা করবেন, অন্যান্য সংগঠন আছে তারাও মেলা আয়োজন করবে, তাদের মেলাও করবেন। তো আমি কখনো এই মনোভাব নিয়ে ঘুরি না যে ওই মেলায় আপনি অংশগ্রহণ করেছেন বলে আপনি আমার গ্রুপে পোস্ট করতেও পারবেন না বা মেলাও করতে পারবেন না। আমি কখনো এই মন মানসিকতা নিয়ে ঘুরি না। আমার সঙ্গে যারা সবসময় থাকে তাদেরকে কিন্তু আমি বলেই রেখেছি তোমরা সব জায়গায় মেলা করতে পারো, সে তো এটা নিয়ে কোনো হেডেক নাই। মৃদু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেলা কবে? পুরো 1 মাস সময় আছে আমাদের প্রচারের জন্য। মেলা অক্টোবরের 10, 11, 12। সম্প্রসাদ তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ঢালতে হবে। ঠিক রিপন ভাই, আমার ভাবিরা ভিজাবো না, কিন্তু আপনারা এবার আমি নিজে হাতে ভূত বানাবো, আপনি রেডি থাকেন। গতবার তো আমি মানে বোঝার আগেই দেখি যে আপনাদের ওই পাশে হইহুল্লোড় আনন্দ সব শুরু, আমি দেখতে পাইনি বা আমি দেখতেও পাইনি। তো আমি এইবার কিন্তু সেই মিসটা আর করবো না। তো সেক্ষেত্রে আপনারা যারা মেলায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু একদমই ওই চিন্তা করে বসে থাকেন যে সবে তো ডিক্লেয়ার দিয়েছে, ঠিক আছে মেলায় স্টল নিব বা কিছু, এইরকম যদি লেন্দি প্রসেস করতে থাকেন তাহলে কিন্তু আমাদের মেলায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আর আমাদের একটা জিনিস ঘটে গেছে, সেটার জন্য আমি সরি প্রকাশ করতেছি। আমি আসলে ফার্স্টে আমরা অন্য একটা প্লেস নিয়েছিলাম, সেখানের ভাড়া তুলনামূলক কম ছিল বলে কিন্তু আমরা 5,000 টাকা স্টল ফি ধরেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের ওই জায়গাটা হাতছাড়া হয়ে গেছে, কারণ ওইটা হচ্ছে কি তারা নিজেরাই প্রোগ্রাম করতেছে, সো আমাদেরকে ভাড়া দিবে না। সো আমাদের ওই যে পূর্বের স্থান সেটা হচ্ছে গিয়ে আপনার বিজয়গাথা কমিটি সেন্টার শিববাড়ি। ইনশাল্লাহ আমরা ওইখানেই মেলা করব, এবং ওইখানে আমাদের মেলা কিন্তু পূর্বে ছিল 5,800, সেখান থেকেও কিন্তু আমি কমিয়ে 5,500 টাকা এনেছি। তো আমাদের যারা পূর্বে 5,000 টাকা করে জানতেন তাদের জন্য দুঃসংবাদ, আমাদের স্টল ফি 5,500 এবং স্থান হচ্ছে গিয়ে আপনার বিজয়গাথা কমিউনিটি সেন্টার। তো আশা করি আপু অন্যদের সাথে অ্যাডমিন থেকে বড় পার্থক্য, তুমি সব ছেলেদের স্বাধীনতা দাও, অনেকে এইসব কাজ করে। আপু কে কি করবে কে কি না করবে ডাজন্ট ম্যাটার, ওটা একদম তার ব্যক্তিগত বিষয়। আমি চাই আমি কি করব, সবার পছন্দের বিজয়গাথা কমিউনিটি সেন্টার। ঠিক, বিজয়গাথা কমিউনিটি সেন্টার এমন একটা জায়গা, এখানে হিউজ পরিমাণ জায়গা, আমরা মন খুলে কাজ করতে পারি, মানে আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, আমাদের কোনো ব্যাড কমেন্ট নিতে হয় না। আসলে প্রিভিয়াস হিস্ট্রিগুলো না খুব খারাপ ছিল, মানে আমার মনে হয় এমন আমরা মনে এরকম ছিল যে মহিলারা রাস্তায় নামলে মানে কিছুটা তাদেরকে, আসলে আমি এই ব্যাড ল্যাঙ্গুয়েজ গুলো বলতে চাচ্ছি না, তো ওই চোখে দেখা হতো যে আপনি মেলা করতে হলে এগুলা দিতে হবে। তো আমি যখন বুঝলাম যে মেলার মধ্যে নোংরামি ঢুকে গেছে, আমি কিন্তু স্যালেন্ডার হয়ে গেছিলাম যে আমি আর মেলা করব না। আমি কিন্তু লিখেও দিয়েছিলাম যে আমি আর কখনোই মেলা করব না। মানে আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটছে, জিনিসটাগুলো কিন্তু খুবই বাজে ছিল। আমাদের গ্রুপেরই সোয়ান, ওরা ডেদাদের সাথে মিলে একটা মেহেদি উৎসব করেছিল এই কুরবানি ঈদে। শুনলে অবাক হবেন, আমি সেখানে মেহেদি দিতে যেতে পারিনি। তার কারণ আমি নাকি মেহেদি দিতে গেলে তাদেরকে মেহেদি উৎসব করতে দেওয়া হবে না। তার কারণ সবাই মনে করেছিল ওটা নাকি আমার মেহেদি উৎসব। হ্যাঁ আপু, উপর নিচতলা দুটা মিলেই মেহেদি মানে ও মেলাটা হবে, নিচতলা এবং দোতলা, পুরা বিল্ডিংটাই আমি হায়ার করেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জন্য। তো ওই দিন ঈদের সময় চান রাত্রে সবার হাতে মেহেদি ছিল, আমার হাত ফাঁকা ছিল, আমি মেহেদি দিতে পারিনি। আমার সঙ্গে যেটা হয়েছে সেগুলো ছিল চরম অন্যায়, মজলুম ছিলাম আমি। তো অনেক সময় আমার হাজবেন্ডকে আমি বলতাম, খুব দুঃখ করে কাঁদতাম আর বলতাম যে আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আমি তো একজন মজলুম। তার কারণ হচ্ছে গিয়ে আমি তো বিনা অন্যায়তে জেল খাটছি, আমি বিনা অন্যায়তে সবকিছু আমার কাছ থেকে চলে গেছে, আমি তো কিছু করতে পারিনি। তো আমার দোয়া কি আল্লাহ শুনবে না? তো আসলে বলতে বলতে অনেক সময় আমি কান্না করে দিছি। আমি এই মুহূর্তে কান্না করতে চাই না, তার কারণ আমি এখন ওই কষ্টের জায়গাটা থেকে নিজেকে ওভারকাম করে নিয়ে আসছি।
যেমন আমাদের মধ্যে নিশিতা মন্ডলকে কখনোই স্টল দিতে দেয়নি অন্য গ্রুপ, নাম ধরেই বলি। সোহাগ সরকারও দেয়নি, ফাতেমাও দেয়নি। তার কারণ ও আমার গ্রুপের একটা মডারেটর হয়েছিল। তো পরবর্তীতে আমি যেহেতু ওর মডারেটর হওয়াতে ঝামেলা হয়েছিল, ওকে কেউ স্টল দিচ্ছিল না, যেহেতু ওর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো আমি সেই জন্য আমি লাইভে
সরি, আসলে আমি সরি ফিল করতেছি এই কারণে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। তো ওই এবার দেখো তো কথা শোনা হচ্ছে কিনা। আমার ব্যবসা প্রতিষ্ঠান, তো হঠাৎ করে অনেক কাস্টমার লোকজন চলে আসছিল, যার জন্য আমি ওনারা কথা বলতেছিল, এই কথাগুলো আসলে আপনাদেরকে শুনতে দিতে চাচ্ছিলাম না বলে আমি মিউটে ছিলাম। আর আপনারা বুঝতেই পারেন যে একটা মানুষ মানে এরকম ভাবে আমি একটা খুব বিভ্রান্তি পরিস্থিতি পড়ে গেছিলাম, যেদিকে আপনারা ওদিকে কাস্টমার, সো মানে কথার তালি হারাই গেছে। তো যাই হোক, মেলা হচ্ছে গিয়ে অক্টোবরের 10, 11, 12। তো ওই সময়টা কিন্তু ছুটি, আপনার ছুটির একটা সময়। তো ছুটির সময়টা কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আসবে, সেল হবে, এবং পাশেই কিন্তু শিববাড়ির পুজো খোলা, তো ওখানেও একটা পুজো মন্দির আছে, তো তারাও বেড়াইতে আসবে। যেহেতু আমাদের আয়োজনটাই কিন্তু পুজোটাকে ইয়ে করে মানে কেন্দ্র করে। আমার স্পন্সর থাকবো কিন্তু ভাবি, হ্যাঁ ইনশাল্লাহ। আপনারা যারা মেলায় স্পন্সর হিসেবে থাকতে চান, তারা যারা পরিচিতির জন্য আসতে চান, যারা প্যানা করতে চান, আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন। কারণ অলরেডি আমরা আমাদের মানে যে বিজয় কাছাতে যে বড় প্যানাটা দিই, সেটা ইনশাল্লাহ আগামীকাল রেডি হবে। তো এই বড় প্যানাটার জন্য যদি কেউ মানে স্পন্সর করতে চান, তারা অবশ্যই আমাকে নক করবেন। তো সেই বড় প্যানাটার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক দিন, দীর্ঘ 1-1.5 মাস ধরে কিন্তু এখানে থাকবে। তো এটা কিন্তু প্রচারের অনেক বড় মাধ্যম। ওই যে দেওয়ালটায় কিন্তু আমাদের অনেকগুলো প্যানা থাকবে, এটাও কিন্তু প্রচারের একটা বড় মাধ্যম। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি কেউ খুশি হবেন না, অখুশি হবেন না এই কারণে যে যদি আপনারা অন্য কোথাও মেলা করেও থাকেন, সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আপনাদের ইতস্ততা বোর্ডের থেকে আপনারা বেরিয়ে আসেন। আমি ওই রকম ছোট্ট চিপ মেন্টালিটি নিয়ে ঘুরি না যে আপনি কোথায় মেলা করছেন সেটা আমি মাথায় রেখে আপনাকে স্টল দিব না, এটা কখনোই সম্ভব না। সরি, মিডিয়া পার্টনার থাকো ভাবি, সেদিনের মিষ্টি পাই নাই ভাবি। ইমরান, তোমার মিষ্টি অবশ্যই পাওনা থাকলো, ইনশাল্লাহ পাবা। আর আমি কি মেলায় আসবো আপা? আপা আসতে পারবে না, আপা আসতে পারবে, ঠিক আছে। তো আসলে মাঝখানে অনেকে জয়েন্ট ছিল, খুব খারাপ লাগতেছে যে যারা জয়েন্ট ছিল তারা মিউটের সময় ছিল, অনেকে চলে গেছে, অনেকে আবার আসছে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন আমার এই মেলার যেই কথাগুলা সবাই জানতে পারে। আমি সবাইকে ইনভাইট করতেছি আমার মেলায়। আজকে আমি যখন পোস্ট করেছিলাম তখন অনেকে আমাকে একটা আইডি নেম, একটা পেজের নেম, খুলনার একজন বিখ্যাত আপার নেম আমাকে মেনশন করে বলতেছিল যে আপনি তাকে স্টল দেবেন কিনা যদি সে স্টল চায়। তো আমি এটাও বলতেছি, যদি সে স্টল চায় আমি তাকে স্টল দেব, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি তাদের মতো অত হিংসা পরায়ণ না, আক্রমণাত্মক না যে আমি এই কাজগুলো করব। সে আমার নামে যা খুশি বলে বলুক, যা খুশি করে করুক, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, আগেও ছিল না, এখনো নেই। কারণ আমি জানি আমি কি করি এবং আমি কি করব। সো এইটা নিয়ে আমি কখনো কোনো বিষয় নিয়ে কথা বলি না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিয়া, আচ্ছা এখানে একটা মেসেজ, ওই যে আপু তুমি তোমার মেয়েকে দেখে আমার খুব ভালো লাগে, ও কত সুন্দর করে ধ্যানের এখানে বসতো ময়লা পোতায়। ও আচ্ছা, মানে সত্য কথা বলতে কি, আমার মেয়েটা যখন প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ও ইনক্লুডিং হলো, তখন কিন্তু আমি ফার্স্টে কিন্তু ওকে বলছিলাম যে মা তুমি যখন এর মধ্যে যাবে তুমি এটা জেনেই নাও, তুমি কিন্তু মার খেতে পারো, চেয়ার সেল খেতে পারো, অনেক কিছু খেতে পারো, তোমাকে পুলিশও অ্যারেস্ট করবে, অনেক কিছু হবে। তো ও তখন একটা কথা বলছিল, আমি যাব, আমি আন্দোলনে যাব। তাই আমি বলছিলাম যে মাই খেতে পারবা? না, একটু মাই খেলাম, তো কি হয়েছে, তারপরেও আমি যাব।
হ্যাঁ, ওর একটা ব্যাগ ছিল, আপনাদেরকে আমি যদি দেখাইতে পারতাম সে ব্যাগ, ওর ঘাড়ে একটা কালো ব্যাগ থাকতো। আপনারা ও যেদিন অ্যারেস্ট হয়েছিল সেদিনও দেখেছেন ওর ঘাড়ে কিন্তু একটা কালো ব্যাগ ছিল। ওই ব্যাগটার মধ্যে কি কি থাকতো জানেন? ও বাসায় বসে পেপার স্প্রে তৈরি করছিল। আমি দেখাই আপনাদেরকে, সেই একটা ইয়ে দাও তো, এই যে এই দোকান, আমার দোকান থেকে এই যে যেই সেটিং স্প্রে, এই সেটিং স্প্রে ও একটা আমার ঘরে ছিল, আমি নিজে ব্যবহারের জন্য যে সেটিং স্প্রেটা ব্যবহার করতাম, তো ওই সেটিং স্প্রেটা ও হঠাৎ করে একদিন দেখি কি আমার সেটিং স্প্রে নাই। এখন আমি বলছি কি আমার সেটিং স্প্রে কই গেল, বলতেছে খুব মুখটুক অন্ধকার করে বলতেছে 1-2 দিন না সাজলে তোমার কিছু হবে না। তাই আমি বললাম কেন? বলে ওইটা দিয়ে আমি পেপার স্প্রে বানাইছি। আমি বলছি পেপার স্প্রে মানে? বলে ওইটা আবার আন্দোলন শেষ হয়ে যাক, আমি পেপারটা ঢেলে রেখে আবার নতুন করে ধুয়ে টুয়ে তোমাকে আবার এই স্প্রে ভরে দেবো। তাই আমি বলছি কি এই স্প্রে ভরে দিবা, ওই সময় ওই পেপার স্প্রে তুমি কি দিয়ে বানাইছো? তো আমাকে বলতেছে যে আমি পানি নিছি ঝালেরি করে, বুঝিনি, আমি কাজ করতেছি, আমি লাইভে আছি, সেটা তোমার বাইরে যে কথা বলো। এবার আমি ওই পেপার স্প্রে কি করব, পেপার স্প্রে নিয়ে আমি যখন আমাকে আক্রমণ করতে আসবে আমি তখন পেপার স্প্রে মুখে মারি দেবো। তাই আমি বললাম আচ্ছা। এরপর ছিল একটা বেলুন, ওই যে ফিরে বেলুন বলে না, সেই বেলুন ছিল ওর একটা ব্যাগের মধ্যে। আর জানি ছোট একটা নাইফ ছিল। আমার রান্নাঘরে আমি যেই নাইফ দিয়ে কাটাকাটি করি ওটার অনেক রকম আছে, ছোট বড় মাঝারি চাপড়, যেটা দিয়ে আমি সবসময় কাটাকাটা করি। ওই ছোট একটা নাইফ ওর ব্যাগে ছিল। এবার আমি একদিন বলছি মা এতটুকু একটা নাইফ দিয়ে তুমি কি করবা, এই চাকু তোমার কোন কাজে আসবে? বলে কিছু না হোক হাতের মধ্যে নিয়ে কেটে দেবো। তাই আমি বললাম যে তোমারে করবে গুলি আর তুমি তার নাইফ দিয়ে মারবা, জীবনেও পারবা না। এরপর ওর কাছে কি মনে হয়েছে জানি না, যেহেতু আপনারা জানেন আমার নতুন বাড়ির কাজ চলতেছে, ও আমার দোতলায় দেখা যাচ্ছে যে অনেক রকম জিনিসপত্র রাখা আছে, যেহেতু কাজ চলতেছে, এই ছোট ছোট টুকরো লোহা বা তারপর হচ্ছে কি এই যে পদ্মার স্টান, এইগুলো যেমন টুকরো বের হয়েছে ওগুলো রাখা আছে। এরপরে দেখি সে একটা স্টিলের ইয়ে ছিল, ওই আপনার পাইপ। এবার দেখি সে পাইপ নিছে। তাই আমি বললাম কি হলো, এবার এটা দিয়ে কি করবা? বলে লাঠি দিয়ে মারলে তো লাঠি ভেঙে যাবে, এজন্য পাইপ নিছি, আমরা পাইপ দিয়ে মারবো। তো আমি বললাম যে বাবা তোমরা অনেক ছোট, তোমরা বুঝতে পারতেছো না, আর বন্দুকের সামনে এই পাইপগুলা না কিছুই না রে মা, অহেতুক মাইর খাবা। তা বলো মাইর খেলে খাবো, তারপরও আন্দোলনে যাব। ইভেন যেদিনও আমার দোকানের সামনে থেকে অ্যারেস্ট হয়, আমি জানি না আমার লাইভগুলো সাংবাদিক ভাইয়েরা দেখতেছে কিনা, যারা এখানে উপস্থিত ছিল, ও কিন্তু অ্যারেস্ট হয়েছে ঠিক আমার শোরুম ক্লোজ ছিল, শোরুম থেকে আরেকটু সামনে, ওইখান থেকে অ্যারেস্ট হয়েছে। তো ওই সময় ওকে বাঁচানোর জন্য সবাই বলতেছিল যে ওনাকে ওই বাচ্চাটাকে ধরতেছেন কেন, এটা তো ওদের শোরুম, ও তো শোরুমে আসছে। আমার মেয়ে বলেন না আমি শোরুমে আসিনি, শোরুমে আমি কেন আসবো, শোরুমে আসার জন্য আমাদের স্টাফরা আছে, আমার আম্মু আছে, আমি শোরুমে আসিনি, আমি ছাত্র আন্দোলনে আসছি, আমি শোরুমে আসিনি। মানে ওই সাংবাদিকগুলো যেহেতু ওকে চিনে, তখন ওকে বাঁচানোর জন্য বলতেছিল যে আরে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে লিন্ডাপুর মেয়ে, ওদেরকে আমরা চিনি, তো ওকে কিভাবে বাঁচাবো। তো ওই জায়গা থেকে তারা বলতেছিল যে ও হচ্ছে লিন্ডাপুর মেয়ে, এটা তো ফ্যাশন জোন বাই লিন্ডা ওদের শোরুম, ও শোরুমে আসছিল, ওকে কেন ধরতেছেন? সে একদম মুখের উপর ডিনাই করছে যে আমি শোরুমে আসিনি, আমি আমার ইসে আসছিলাম, আমি ছাত্র আন্দোলনে আসছিলাম, আমি কেন ইয়ে করব। মামি আমার চোখে গ্যাস লাগছিল, চোখ জ্বলে পুড়ে যায়, চোখ থেকে পানি পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল। অপরূপার সঙ্গে আরো 2টা মেয়ে ছিল, রাইসা আর হচ্ছে গিয়ে সাবিগুন, ওদের চোখে এতটাই, ওদের নাক চোখে মুখে এতটাই গ্যাস লাগছিল যে ওদেরকে ক্লিনিকে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল, কারণ ওরা বোঝে নাই। এটার জন্য বুঝতে হতো, কারণ যদি আপনার চোখে মুখে কখনো টিয়ার সেল লাগে, আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে নিঃশ্বাসটা নেওয়ার, তাতে ওই যে ধোয়ার যে গ্যাসটা ওটা বিলীন হয়ে যায়, ওটাতে চোখ জ্বলে না বা কষ্ট হয় না।
কিন্তু যারা না জানে তারা তখন হচ্ছে গিয়ে পানি খায়, পানি খেলে তখন কিন্তু সেটা আপনার জ্বলতে থাকে, এটা অনেক বাজে একটা অবস্থা ধারণ করে। তো সেক্ষেত্রে আপনারা এটা যারা জানে না, বা ওরা তো জানবে কি করে, ছোট ছোট বাচ্চারা, ওদের তো এগুলো জানার কথা না, তাই না? তো যাই হোক, ওই দিনগুলা সত্য বুকে হাত দিয়ে বলতে পারি, ওই দিনগুলো আমাদের সঙ্গে যারা রাস্তায় বসেছিল না, ওরা ছিল প্রকৃত দেশপ্রেমিক। যারা একবার মার খেয়েও পরের দিন আবারও চলে গেছে, মারেন মরবো তারপরও রাস্তা ছাড়বো না। আমার মেয়ে সকাল 12টার সময় অ্যারেস্ট হয়েছে, রাত 2টোর সময় ছাড়ছে। তাও 30 জন বিএনপি পন্থী উকিল যে তাদেরকে, মানে যেহেতু আন্ডার এজ 18 বছর হয়নি, সেই বার্থ সার্টিফিকেট নিয়ে যে যুদ্ধ করে ছাড়াই নিয়ে আসছিল। ওকে রাত্রে এনে ঘরে রাখছি, ও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে নাই, কই গেছে, ও বের হয়ে গেছে ইসে ছাত্র আন্দোলনে চলে গেছে। বলে যে জেলে যাবো তারপরে আন্দোলন ছাড়বো না। ও চলে গেছে, ওর ফোন পে পিস পিস আমিও চলে গেছি। আমাদের সন্তানরা সবাই গেছে, আমার বোনের মেয়ে গেছে, আমার ভাইয়ের মেয়ে গেছে, আমার ভাসুরের মেয়ে গেছে, ছেলে গেছে, মানে কেউ বাদ রাখেনি। আপু খাবারের স্টল ফি কি একই? হ্যাঁ, আমাদের যে কতগুলা স্টল ফি আছে সব সেম। ও ভালো আছে। আচ্ছা, তো মানে আমাদের স্টল ফি সব সেম। এখানে খাবারের স্টল বা কাপড়ের স্টল, কসমেটিক স্টল মানে কোনো কথা নেই। আমাদের একটা খরচ থাকে, সেই খরচটা আমরা প্রতিটা স্টলে ভাগ করে দিয়ে একটা হিসাব করি, সেইভাবেই ছেড়ে দেই। তো আমাদের প্রতিবার বিজয় কথা স্টল ফি থাকে 5800, যারা সবসময় করে থাকেন তারা জানেন। সেটা কিন্তু এবার 5500। আমি আসলে চেষ্টা করেছিলাম এটা আরো কমানোর, যার জন্য আমরা কেডিএর মিনি কমিউনিটি সেন্টারটা ভাড়া নিয়েছিলাম, বাট ওটা ওনারা পারমিশন দেয়নি, ওরা দিবে না। সো আমরা ওটা ফেল খেয়ে গেছি, এই জন্য আমাদের স্টল ফি আবার আগের জায়গায় থেকে ফেরত গেছে। তারপরেও যেহেতু আমি বলেছিলাম আমি কিছুটা কনসিডার করব, কিছুটা কম নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে আমাদের স্টল ফি 5000 টাকা, সরি 5500 টাকা। তো আশা করি আপনাদেরকে আমি মেলা সম্পর্কে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর যারা স্টলের নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত স্টল নিয়ে ফেলেন, কারণ আমাদের স্টল কিন্তু খুব বেশি নাই। আর এই কটা স্টল বুক হইতে আমার মনে হয় না সর্বোচ্চ 2-5 দিনও সময় লাগবে, কারণ যেহেতু এই পুজোর আগে আর কোথাও তোমার ভাই স্বামীর কথাও বলো। জি ভাই, সেটাই তো বললাম যে আমার ভাসুরের ছেলে মেয়ে সবাই ছিল, স্বামী রোহান সবাই ছিল। আসলে আমাদের বাড়ির ছেলে মেয়ে মানে বউ থেকে শুরু করে আমরা সবাই রাস্তায় ছিলাম। এটা তো আর মানে বলার কোনো অপেক্ষাই রাখে না। আমি তো মনে করি যে মিঠু ভাইয়ের বউ যে নিজে কখনো হয়তো বা কোথাও যায় না, বড় ভাবি সেও কোথাও যায় না, তারাও কিন্তু মিছিলে ছিল, অস্বীকার করার কোনো লাইন নেই। ভাবি সেও মিছিলে ছিল। মানে আসলে সবাই চেয়েছিল একটা সুস্থ বাংলাদেশ। গাজী কিচেন আমি একটি স্টল নিব, অবশ্যই ভাই আমার দেওয়া নাম্বারে প্লিজ একটু কল করবেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। স্টলে ফুল টাকাটা দিয়ে বুকিং, মানে স্টলে ফুল টাকাটা দিয়ে স্টল নিয়ে নেবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আর অনেকক্ষণ লাইভে ছিলাম আপনাদের সাথে যেহেতু মেলা নিয়ে, তবে এইবারের মেলাটা সত্যি একটু অন্যরকম আনন্দ হবে। স্বাধীন দেশ মনে হবে কি জানেন, নিঃশ্বাস বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, কোনো বাধা নেই। কেউ এসে বলবে না যে তুমি অমুক দল করো, তোমাকে মেলা করতে দেব না, তুমি অমুক করে দলে আছো, তোমার রেস্ট্রিক্টেড লাইফ, তুমি মেলা করতে আসছো, তোমাকে পারমিশন দিব না কারণ তুমি অমুক দলের। এই কথাগুলো আর বলবে না কেউ। আমার যদি সব ঠিক থাকে, আমি পারমিশনও পাবো, আমি মেলাও করতে পারবো। ওই জায়গাটা থেকে আমরা কিন্তু সবাই বেরিয়ে এসছি, ওই হিংস্রতা থেকে কিন্তু আমরা সবাই বেরিয়ে এসছি। তার জন্য কিন্তু মাঠে ছিলাম, মাইর খাইছি, জেল খাটছি, আমার বাচ্চা জেলে ছিল, আমার পরিবার, পুরো পরিবার
রাস্তায় ছিল সব। আর মেলার যে স্পেশালিটিগুলো থাকবে সেটা হচ্ছে আপনার কালার ফেস্ট, ফ্রি ফুচকা, তারপর হচ্ছে গিয়ে কনসার্ট সব থাকবে। মানে আমাদের 360 ডিগ্রিও থাকবে, 360 ডিগ্রিও আনবো আপনাদের জন্য। ফ্রি ক্যামেরা মানে ক্যামেরা আনলিমিটেড ছবি তোলেন আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে, যেটা সব সময় থাকে। আশা করি আমাদের ক্রিস্টাল শ্যুটটা সবসময় আমাদের সাথেই আছে। তো ক্রিস্টাল শ্যুটের বাইরে আমি আর কারোর কথা চিন্তা করি না এখনো পর্যন্ত, কারণ বিপদের সময় যে ছিল সুবাদে তাকেই থাকা রাখা উচিত। আমি কখনো টাকার বিনিময়ে স্পন্সর নিয়ে কাউকে বের করি না, এটা আপনারা জানেন। আর আপনারা যারা প্রমোশনের জন্য, নিজেদের প্রচারের জন্য মেলায় স্পন্সরশিপ দিতে যাচ্ছেন, অবশ্যই তারা যোগাযোগ করবেন। আবারও শেষ মুহূর্তের লাইভে আমি সবাইকে একটা অনুরোধ করতেছি, আপনারা কার গ্রুপে আছেন, কার গ্রুপে সেল পোস্ট করেন, কিভাবে করেন সেটা আমার দেখার বিষয় না। আপনারা চাইলে আমার মেলায় এসে স্টল নিতে পারেন। আসল কথা বলতে কি, এরা কারফিউকেও উপেক্ষা করে রাজপথ দখল করেছিল। ভাই ওই যে একটা বলছিল না যে একটাকে মারি একটাই মরে, আর একটা এসে দাঁড়ায় থাকে, যাইতো না। তো আমাদের এই প্রজন্মগুলা এতটাই শক্তিশালী যে ওরা দেখিয়ে দিয়েছে যুদ্ধ কিভাবে জয় করতে হয়, ভয় কিভাবে ভেঙে সামনে এগিয়ে যেতে হয়। তো আমি একটা কথা বলেছিলাম যে আমি কেন বাসায়, আমার বাচ্চা রাস্তায়, আমি কেন বাসায়। আমি কিন্তু এই স্লোগানটা দিয়েছিলাম খাবার দিতে, যে আমার বাচ্চা রাস্তায়, আমি কেন বাসায়। তো এই স্লোগানটা এরকমই ছিল যে মায়েরা বাবারাও রাস্তায় থাকবেন না, আপনার সন্তান রাস্তায় একা, তার পাশে যে আপনি দাঁড়ান, তবে বাচ্চাটা সাহস আরো বেশি বেড়ে যাবে। তো এই জায়গাটা থেকে কিন্তু অনেকে এগিয়ে এসেছিল। সম্পাশা, আমি অর্ধেক স্টল দিবা। ওকে, তোমার স্টল আছে, ওই নিয়ে টেনশন নাই। আর রমণী ফ্যাশন, সে তো আগেই তার জায়গা বুকিং দিয়ে রাখছে, কারণ ওরা তো কেউ স্টল দেয় না। রমণী ফ্যাশনটা কেউ স্টলই দিতে চায় না, কারণ সে নাকি লিন্ডার মেলা করে, এই জন্য রমণী ফ্যাশন স্টল পায় না। এগুলো ঠিক না। সেলার সব জায়গায় স্টল নিতে পারবে। আমিও যখন মনে করবো যে আমি একটা সেলার, আমিও আপনার অন্য গ্রুপের কাছে বলতে পারি আমি স্টল নিব, যদি সে দিবে না সেটা আমি জানি। কিন্তু তারা যদি আমার কাছে এসে বলে ইন্ডাপো আমি স্টল নিব, আমি জানেন আপনাদের থেকে তাকে প্রায়োরিটি দিয়ে তাকে সব থেকে বেস্ট স্টলটা দিব, এবং আপনারা সেটা দেখতে পারবেন যদি এমন কোনো দিন কেউ আসে। যাই হোক, অনেক কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, অর্ধেক স্টল কি আপনাদের সেটা ভাঙিয়ে বলি, অনেকেই জিজ্ঞাসা করতেছেন, অনেকে বোঝেন না। আমাদের স্টল হচ্ছে গিয়ে ডেকোরেটর যে টেবিল থাকে আপনার 5.5 ফিট বাই 4 ফিটের, যেই ডেকোরেটর টেবিলে বসে আমরা সাধারণত বিয়ের অনুষ্ঠানে খাই, ওই টেবিলটাকে বলি আমরা একটা স্টল। ওই একটা স্টলের ভাড়া 5,500 টাকা, এবং ওই স্টলটাকে যারা 2 জন ভাগ করে ব্যবহার করে সেটাকে বলা হয় অর্ধেক স্টল। 2 মালিক অর্ধেক অর্ধেক করে ব্যবহার করবে, এটাই। তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের স্টল ফি পুরোটা টাকা জমা দিয়ে স্টলটা বুকিং নিয়ে নেন, না হলে আমি স্টল রাখতে পারবো না, কারণ আমাদের বিজয় গাথাতে পুরো টাকা জমা দিতে হবে। রমণীর স্টল গত বছর লাস্ট মেলা থেকে সেখানে, ইনশাল্লাহ সেখানেই থাকবে, ইনশাল্লাহ এবারও আসবে। তো সবাই ভালো থাকবেন, লাইভটা শেষ করছি। আর মাঝখানে মিউট হওয়ার জন্য আমি দুঃখিত, আমি 2 হাত জোর করে অনুরোধ করতেছি, কেউ কিছু মনে নেবেন না। সবাই ভালো থাকবেন, আর মেলায় সবাই আসবেন, সবাই 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 আসবেন।